আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা কি কোনোভাবে লাইভ এমসিকিউর কাছ থেকে ধার নিয়েছিল কিনা। কারণ ওই যে প্রশ্ন প্যাটার্ন আমরা যেটা বিশেষ করে আমি যেই প্রশ্ন প্যাটার্নে লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, ওই প্রশ্নটাই আমার কাছে মনে হলো যে 47তম বিসিএসে ঠিক ওই প্যাটার্নে একটা প্রশ্ন করে ফেলছে। আপনি যদি লেগে থাকেন আমার বিশ্বাস আপনি বেনিফিশিয়ারি হবেনই। আমি যেহেতু হয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি না শুধু, আমার বন্ধু মেহল, আমার সিনিয়র জুনিয়র অনেকের কাছ থেকে আমি জেনেছি। এমনকি আমি এটাও দেখি যে ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঢুকলে দেখা যায় একটা বিরাট অংশ লাইভ এমসিকিউর পরীক্ষা দিচ্ছে। কেউ মানে অবসর সময় কাটাচ্ছে, সে একটা পরীক্ষা দিচ্ছে। আমি রবিউল হোসেন, 45তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমি মূলত লাইভ এমসিকিউর সাথে যাত্রাটা 2021 সালের আগস্ট মাস থেকে, মানে আমি যখন থেকে বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করেছি প্রথম থেকেই মূলত আমার এই যাত্রাটা। তো সেক্ষেত্রে আমি লাইভ এমসিকিউর প্রথম যে সার্ভিসগুলো ছিল সেগুলো নিয়েছি, বা শুক্রবারের পরীক্ষাগুলো আমি দিয়েছি। আর এছাড়া আমি যখন দেখলাম যে না, আমার কাছে মনে হয়েছে যে লাইভ এমসিকিউ আমার জন্য সুইট করতে পারে, তখন লাইভ এমসিকিউর যে প্রিমিয়াম প্যাকেজগুলো আমি প্রতি বাৎসরিক একটা করে প্যাকেজ নিতাম। এবং লাইভ এমসিকিউর সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় যে ওদের যে প্যানেলগুলো, বিশেষ করে আমি এর আগে বেশ কয়েকজন মেন্টরের সাথে লাইভ এমসিকিউ মেন্টর যারা ছিলেন ওনাদের সাথে কথা বলেছি, ব্যক্তিগতভাবে অনেকের সাথেই কথা হয়েছে, বিশেষ করে আমার 45তম বিসিএসে প্রিলি কোয়ালিফাইয়ের পরপরই সময়টাতে বা তার আগেও আমি একটু কথা বলছি যখন। তো আমার কাছে যেটা মনে হয়েছে লাইভ এমসিকিউ 2021 সালে যেভাবে আমি দেখেছি, 2026 সালে এসে আমি দেখছি যে লাইভ এমসিকিউর একটা বিশাল পরিবর্তন হয়েছে। এবং দিনের পর দিন যে ভার্সনগুলো আসছে, আপগ্রেডেশন যেগুলো এসছে, আমার কাছে মনে হয়েছে যে চাকরির বাজারে লাইভ এমসিকিউ এখন বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী একটা জায়গায় চলে গেছে। বিশেষ করে ওখানে যে পিডিএফ সেকশন বা তথ্য কল্পদ্রুম অথবা হচ্ছে আরও বেশ কিছু ফিচার আছে। এছাড়া আরেকটা ব্যাপার ভালো লাগে যে ওরা সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক এবং হচ্ছে বিষয় ভিত্তিক, পরীক্ষা ভিত্তিক সবগুলো আলাদা আলাদা করে সেগমেন্ট করে রেখেছে, যার কারণে একজন ক্যান্ডিডেটকে খুঁজতে হয় না যে আসলে আমি একটা খুঁজলে ওটার ভেতরে কীভাবে ঢুকে যাব। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট গুছিয়ে রেখেছে। এছাড়া যদি এখানে বলি যে পিডিএফ সেকশনটা যথেষ্ট স্ট্রং, তারপরে মাসিক যে তথ্য বিষয়ক যে আপডেটগুলো দেয় এটা ঠিক আছে। এছাড়া আমি লাইভ ক্লাসগুলো করিনি, খুব একটা করা হয়নি, যদিও আমি প্রিমিয়াম প্যাকেজ কিনেছিলাম, বাট আমার করা হয়নি। তবে আমি কোনো একটা তথ্যের যদি জানা থাকতো যে আমি এই তথ্যটা আমার লাগবে, তাহলে লাইভ এমসিকিউ সার্চ বাটন আছে, ওখানে গিয়ে সার্চ করতাম। এবং আরেকটা ব্যাপার কি, আমার যতটুকু অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি যতটুকু দেখেছি যে যদি কেউ সমস্যা মনে করে যে এই প্রশ্নটা বা একটা বিসিএস পরীক্ষা দিয়ে আসার পরে অনেকগুলো যে প্রকাশনী আছে যারা হচ্ছে উত্তরপত্র সাপ্লাই করে, তো এই জায়গাটাতে লাইভ এমসিকিউর উপরে সবাই ভরসা, মানে নানান জায়গা থেকে, আমি অন্যান্যগুলোর নাম বলতে চাচ্ছি না, বাট সবগুলো প্রকাশনী থেকে যখন একটা উত্তরপত্র আসে, তো আসার পরে সবার ভরসার জায়গাটা থাকে যে আজকে আর মিলাবো না, বা অনেকেই আছে যারা মিলায় না, বলে যে লাইভ এমসিকিউ কালকে একটা পরীক্ষা নেবে বা আজকে রাত 12টা থেকে শুরু হবে, এরপরে ওই যে উত্তরপত্রটা দিবে ওইখানে নিজের উত্তরগুলো সাবমিট করে তারপর মিলিয়ে দেখবো যে আমার কত থাকে। তো এই ভরসার জায়গাটা আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আরেকটা ব্যাপার বলবো যে আমি যখন লাইভ এমসিকিউ ব্যবহার করা শুরু করেছি, সত্যি কথা আমি আপনাদের তখন থেকেই মানে কাউকেই চিনতাম না, কিন্তু আমার জায়গা থেকে আমি যখন বেনিফিটেড হয়েছি, আমি যখন একজন বেনিফিশিয়ারি হিসাবে আমি মনে করেছি আমার বন্ধু বান্ধব বা জুনিয়র সিনিয়র যারা আছে, আমি অলমোস্ট 50+ আমি নিজেই ইনস্টল করিয়েছি এবং তারা এই সুবিধাটা ভোগ করেছে এবং অনেকে সফলও হয়েছে। তো এই জায়গা থেকে লাইভ এমসিকিউ আসলেই বলবো যে আমার বিসিএস যাত্রায় বিশেষ করে আমার চিন্তার জগৎকে খুলে দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই যাত্রায় আমি অনেক সুবিধা পেয়েছি, অনেকগুলো আমি প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং সেগুলোকে সমাধান করবার জন্য যেই সব মেকানিজম লাগে সেটা আমি লাইভ এমসিকিউর কাছ থেকে পেয়েছি। সবসময় এই জন্য লাইভ এমসিকিউর জন্য শুভকামনা তো থাকবেই। আশা করছি অন্যান্য যারা আমাদের পরবর্তীতে আসবে, যারা চাকরির জগতে যাদের পদযাত্রা শুরু হবে, তারা লাইভ এমসিকিউর যে সুযোগ সুবিধাগুলো এটা ভোগ করবে এবং এটা নিশ্চিত লাইভ এমসিকিউ এই সার্ভিসটা দিতে পারবে। এর পাশাপাশি লাইভ এমসিকিউর জন্য আহ্বান থাকবে যে যাতে এর বাইরে আরও যদি কোনো কিছু করার থাকে, বিশেষ করে তাদের যে প্যানেলগুলো আরও তারা যদি
এখানে যে কাস্টমাইজেশনগুলো যেভাবে করছে আরও দিনের পর দিন, কারণ যদি তারা এই যে চাকরি প্রত্যাশীদের যদি পালস রেটটা ধরতে পারে বা তারা কী চায়, যেমন করে আমরা এখন বর্তমান সময়ে কোনো কিছুর প্রয়োজন হলে এআই এর কাছে জিজ্ঞেস করি, কারণ ওর কাছে আমি যখন পুরো ব্যাপারটাকে একটা সামারাইজ করে ছোট্ট একটা বিষয় দিই, ও পুরো ব্যাপারটাকে একটা কনক্লুশনে নিয়ে আসতে পারে। ঠিক লাইভ এমসিকিউ ওই জায়গাটায় যদি পৌঁছে যেতে পারে, আশা করি দেশের এই যে 26 লাখ তরুণ বেকার কিংবা যারা চাকরি প্রত্যাশী আছে প্রত্যেকের জন্য লাইভ এমসিকিউ একটা পাথে হতে পারে এবং পথ দেখানোর জন্য লাইভ এমসিকিউ যথেষ্ট হতে পারে। লাইভ এমসিকিউর ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেকেই, আমি নিজেও দেখেছি যে অনেকে আছে মনে করে যে প্রশ্নটা অনেক কঠিন করেছে, এবং আমার এটা নিয়ে অনেক সময় তর্ক হয়েছে। অনেক আমার বন্ধুবান্ধব বা জুনিয়রদের সাথে অনেক সময় তর্ক হয়েছে যে না, ওরা বলে যে এত কঠিন প্রশ্ন করার তো কোনো মানে নেই। বিশেষ করে আমি যদি 47 BCS এর কথা বলি, যখন প্রিলি প্রশ্নটা সবাই যখন পরীক্ষার হলে উত্তর করলো, তো আই গেস আমি সহ সবারই মনে হয়েছে যে না, আমি একটা সত্য কথা বলি যে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা কি কোনোভাবে লাইভ এমসিকিউর কাছ থেকে ধার নিয়েছিল কিনা। কারণ ওই যে প্রশ্ন প্যাটার্ন আমরা যেটা, বিশেষ করে আমি যেই প্রশ্ন প্যাটার্নে লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, ওই প্রশ্নটাই আমার কাছে মনে হলো যে 47তম BCS ঠিক ওই প্যাটার্নে একটা প্রশ্ন করে ফেলছে। তো সেই জন্য যারা অনেকে মনে করে যে লাইভ এমসিকিউতে প্রশ্নগুলো কঠিন হয়, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে লাইভ এমসিকিউ তো এখানে তার নিজের স্বার্থের জায়গাটা অন্যরকম, কিন্তু লাইভ এমসিকিউ তো আপনাকে ট্রেন করছে। সুতরাং প্রশ্ন কঠিন হলেও আপনার জন্য, সহজ হলে আপনার জন্য। এখন সহজ প্রশ্নে আপনি 100-র মধ্যে আপনি 90-95 ক্যারি করলেন, কিন্তু আপনার আলটিমেটলি কোনো বেনিফিট হলো না। সহজ করে বাংলাদেশের রাজধানী ঢাকা এরকম যদি প্রশ্ন দিয়ে সেট আপ করে আপনার কাছে পরীক্ষা দিয়ে খুব বেশি ফ্রাগা অনুভব হবে যে না, আমি খুব ভালো পাচ্ছি। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। প্রশ্ন কঠিন হতে পারে, প্রশ্নের মধ্যে ভ্যারিয়েশন থাকতে পারে, প্রশ্ন সহজ কঠিন সমন্বয় থাকতে পারে। তো এই জায়গাগুলো যদি থাকে, তখনই আপনার মনে হবে যে না, আমার হচ্ছে পয়েন্ট অফ অ্যাঙ্গেলগুলো, আমার দৃষ্টিভঙ্গিগুলো, আমার পার্সপেক্টিভগুলো, এগুলো যখন পরিবর্তন করবে, এই জায়গাটা আপনাকে লেগে থাকার তো কোনো বিকল্প নাই। এইটার জায়গাটা উত্তর দেওয়াটা একটু কঠিন, যেহেতু এখনও সার্ভিসে এঙ্গেজড হই নাই। তবে আমি একজন শিক্ষক হিসাবে বলতে পারি, শিক্ষা ক্যাডারে অন্যান্য অনেকগুলো ক্যাডারের চেয়ে চ্যালেঞ্জ অনেক বেশি। কারণ আমি একজন শিক্ষক হিসাবে, প্রভাষক হিসাবে আমি কর্মরত আছি একটা কলেজে। তো আমি যখন কলেজে ক্লাসরুমে যাই, আমার কাছে মনে হয় যে আমার সামনে যে টেন্ডারাইজের 100 থেকে 120, অলমোস্ট 150 বা 200 প্লাস শিক্ষার্থী যখন বসে থাকে, আমার মাথা একটা, কিন্তু ওদের মাথা 120, 30, 50, 200। তো আমার ওই 40 মিনিট সময়ের মধ্যে ওদেরকে রিঅ্যারেঞ্জ থেকে শুরু করে সমস্ত মেকানিজম 40 মিনিটের মধ্যে করে তারপরে আমাকে লেকচারটা ডেলিভারি দিতে হয়। তার মানে একজন শিক্ষককে অনেক বেশি পরিমাণে একটা, বলা যায় যে নলেজ যে ব্যাপারটা, সেখানে শুধু নলেজ না, শুধু পুঁথিগত বিদ্যার জায়গাটা না, এর বাইরেও সমস্ত মেকানিজম তাকে রেডি করে তারপরে ক্লাসরুমে যেতে হয়। এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। এছাড়া ইনস্টিটিউশনাল, এটা অবশ্য মানে শিক্ষকের বিষয় না, এটা আসলে পুরো দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার বিষয়, যেটা ইনস্টিটিউশনাল ফ্যাক্টগুলো অবকাঠামোগত, এটা জায়গাটা অন্যরকম। এই জায়গা আসলে আমার তেমন BCS-এর এটা তো একটা জগৎ, সেই শুরু হয়েছে 1980-র দশক বা কাছাকাছি সময়ে। তো এই যাত্রা এখনও চলছে এবং বাংলাদেশ যেহেতু আছে, সুতরাং সিভিল সার্ভিস থাকবে আশা করি। এটাই আশা করাটা স্বাভাবিক। হয়তো কোনো মডিফাইড ভার্সনে যদি আসে, সরকার যদি মনে করে, সেটা অন্য হিসাব। তবে চাকরির বাজারটা তো আর মানে হারায় যাবে না। শুধু BCS কেন, আমার মনে হয় BCS ছাড়া অন্যান্য মানে নবম দশম, প্রথম শ্রেণী বা হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সমস্ত গ্রেডগুলোর জন্য প্রস্তুতির তো কোনো বিকল্প নাই। কারণ জব লাইফে ঢোকার বা চাকরি পাওয়ার কোনো শর্টকাট ওয়ে নেই যে আমি 10টা MCQ করলাম, আবার সেখান থেকে আমি কপি করে উত্তর করে সারা বাংলাদেশের সমস্ত জবে কোয়ালিফাই করলাম। তো সেই জন্য যেহেতু পড়াশোনার একটা অব্যাহত ব্যাপার, অতএব সেই জায়গাটা অব্যাহত রাখবার জন্য আমার যেটা করতে হবে, প্রস্তুতিটা শানিত করে রাখতে হবে। আর এই প্রস্তুতি শানিত করে রাখার জন্য যারা পরবর্তী সময়ে আসবে, বিশেষ করে আমাদের জুনিয়র যারা আসবে বা যারা লাইভ এমসিকিউ কিংবা অন্যান্য যে কোনো অ্যাপসে ব্যবহার করছে কিংবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করছে, সবার জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা লাইভ এমসিকিউ অ্যাপসটা ব্যবহার করেন। আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত করেই বলতে চাই যে আপনি যদি চিন্তার জগৎটা যদি আপনার একেবারেই বলা যায় যে খুব ছোট না হয়, আপনার দৃষ্টিভঙ্গির জগৎটা যদি একেবারেই নিম্নমানের না হয়, তাহলে আশা করছি লাইভ এমসিকিউর কাছ থেকে আপনি হতাশ হবেন না।
ওই মাঝে মধ্যে প্রশ্ন কঠিন মনে হলে আপনার কাছে মনে হবে যে না, আমার জগৎটাকে খুলে দিচ্ছে। অতএব আপনি যদি লেগে থাকেন, আমার বিশ্বাস আপনি বেনিফিশিয়ারি হবেনই। আমি যেহেতু হয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি না শুধু, আমার বন্ধু মহল, আমার সিনিয়র জুনিয়র অনেকের কাছ থেকে আমি জেনেছি। এমনকি আমি এটাও দেখি যে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে ঢুকলে দেখা যায় একটা বিরাট অংশ লাইভ এমসিকিউর পরীক্ষা দিচ্ছে। কেউ মানে অবসর সময় কাটাচ্ছে, সে একটা পরীক্ষা দিচ্ছে ভিতরে। সো এই জায়গাটা নিঃসন্দেহে যারা চাকরির বাজারে আসবে তারা এটা অবশ্যই দেখবে এবং আশা করছি কাজে লাগে। আমি আসলে রুটিন মাফিক পড়াশোনা আমার জীবনেও করিনি, এইটা করার আমার জীবনে ইচ্ছা না, যদিও অনেকে পারে, আমি পারি না, এটা হচ্ছে ব্যাপার। তবে আমি যেটা করতাম, বিশেষ করে 4500 বিসিএসের আগে আমি প্রতিনিয়ত একটা করে মডেল টেস্ট দেওয়ার আমার প্রবণতা ছিল এবং সেটা আমি শুয়ে শুয়ে রাতের বেলা, টার্গেট ছিল আমাদের 4 জনের, আমার রুমমেট সহ আমরা 4 জন, যে এটা টার্গেটই ছিল প্রতিদিন কমপক্ষে একটা করে মডেল টেস্ট দেব। নাম্বার যা আসুক, 200-র মধ্যে যদি আমার 50 নাম্বারও আসে, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার পরীক্ষাটা প্রতিদিন দিতে হবে এবং শেষ করতে হবে। তো আমি মোটামুটিভাবে চেষ্টা করতাম যে 200 নম্বরের যে মডেল টেস্ট পরীক্ষাগুলো শুক্রবার বা অন্যান্য দিনগুলোতে যে পরীক্ষাগুলো হয় এগুলো দেওয়ার। আর সাবজেক্টিভগুলো সবগুলো দিতে পারিনি, কারণ আমি বলা যায় যে ওই রুটিনটা মানতে পারিনি কোনো সময়ই। তবে যারা রুটিনটা মানতে পারে, আই গেস ওরা আরও বেশি ভালো করে। তো এই জন্য যদি আপনারা প্রস্তুতি নিতে চান, আপনাদের বলবো যে রুটিনটা আর একটু ফলো করে না। আমরা রুটিন ব্রেক করি, মানে রুটিন মানি অল্প সময়ের জন্য। কেউ যদি রুটিনটা মানতে পারে আরও ভালো করে, আই থিঙ্ক তিনি আরও বেশি, আমার চেয়ে বেশি বেনিফিশিয়ারি হবেন। শুধু মানে যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি আপনার জায়গাটা ধরে রাখেন বা আপনার বইয়েও যদি ধরে রাখেন রুটিন মাফিকতা, তো এটা তো অবশ্যই বেনিফিশিয়ারি। সেই জায়গায় লাইভ ইনস্টিটিউট আপনাকে বাসে বসে আছেন, কাজে লাগাতে পারছেন। আপনি বিছানায় শুয়ে আছেন, কম্বলের মধ্যে মুড়ি দিয়ে আছেন, আপনি কাজে লাগাতে পারছেন। মানে আপনার এই যে মানে হচ্ছে ইবুক যে ব্যাপারটা, ঠিক আপনি এটাকে যদি ইবুকের মতো মনে করেন, তাহলে শুধু ইবুক না, আপনাকে এখানে আরও মডিফিকেশন নিয়ে আসছে। সুতরাং এই জায়গাটা আপনি অবশ্যই বেনিফিশিয়ারি হবেন, আপনি ব্যবহার করতে পারেন, আমি সাজেস্ট করি।